আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, নিরাপদে আছো। আমি তানজিরুল হোসেন রাব্বি, প্রভাষক, ফিনান্স, ব্যাংকিং ও বীমা, কৃষি বিশ্ববিদ্যালয় কলেজ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবগত আছো যে আমরা টার্ম 1 এর পরে আমরা টার্ম 2 এর যে সিলেবাস, অর্থাৎ আমাদের বইয়ের চ্যাপ্টার 8 ক্যাপিটাল বাজেটিং অ্যান্ড ইনভেস্টিং ডিসিশন অর্থাৎ মূলধন বাজেটিং, এই চ্যাপ্টারটি শুরু করছিলাম, অষ্টম অধ্যায় মূলধন বাজেটিং। এবং এই অধ্যায়ের অলরেডি একটা ক্লাস আমরা গত সপ্তাহে করে ফেলেছি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা আজকে কারা কারা আমার সাথে ক্লাসে জয়েন করেছো একটু কমেন্টসে জানিয়ে দাও। কারা কারা আজকে ক্লাসে আমাদের সাথে আজকে জয়েন করেছো একটু ক্লাসে জানিয়ে দাও। আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে আজকে অনেকেই জয়েন করেছে। হাবিবুল্লাহ জয়েন করেছে, অনেকেই আজকে আমাদের সাথে জয়েন করেছে। তো যারা যারা আজকে ক্লাসটায় জয়েন করেছো তোমরা ক্লাসটা শেয়ার করে দাও তোমাদের নিজের ওয়ালে। আমিও ক্লাসটা আমার যে ফেসবুক পেজ আছে, আমার যে ফেসবুক ওয়াল আছে, সেখানে আমি শেয়ার করে দিচ্ছি শিক্ষার্থী বন্ধুরা। তো তোমরা আরেকটি কাজ করবা, সেটা হলো অবশ্যই তোমরা তোমাদের রোল নাম্বারটি কিন্তু লিখে দিবে, অবশ্যই যারা আজকে ক্লাস আমাদের সাথে জয়েন করেছো। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোয়ারিজ, প্লিজ পুট ডাউন ইউর কোয়ারিজ ইন দ্য কমেন্ট সেকশন। আফটার দ্য এন্ডিং অফ দিস ক্লাস আই উইল ট্রাই টু সলভ ইউর প্রবলেম ইনশাল্লাহ। তো আমি এখন ক্লাসটা শুরু করব শিক্ষার্থী বন্ধুরা। তো ক্লাসটা শুরু করার আগে আমি জাস্ট একটু তোমাদের একটু জানতে চাচ্ছি যে প্রথম ক্লাসটা যখন আমরা শেষ করি, অর্থাৎ এই চ্যাপ্টারের প্রথম যে লেকচারটা আমরা শেষ করি, ওখানে আমি এই চ্যাপ্টারের উপর একটা নাটক তোমাদেরকে দেখতে বলেছিলাম। কে কে নাটকটি দেখেছো একটু কমেন্টসে আমাকে জানিয়ে দাও। অর্থাৎ প্রথম ক্লাসটা যখন আমরা শেষ করি, শেষ করার পর শেষের অংশে আমি ইউটিউব থেকে তোমাদেরকে বলছিলাম যে এই অধ্যায়ের উপরে 2014 সালে আমার সাবেক স্টুডেন্টরা ওরা ওদের উদ্যোগে একটি নাটক তৈরি করছিল মূলধন বাজেটিংয়ের উপরে। তো তোমরা ওই নাটকটি কে কে দেখেছো একটু কমেন্টসে আমাকে জানাই দাও, আমরা এরপরে আজকের ক্লাসটা ইনশাল্লাহ শুরু করব প্রিয় শিক্ষার্থীরা। এবং ওই নাটকের লিঙ্কটা কিন্তু আমি ওই দিনের ক্লাসে কমেন্ট সেকশনে দিয়ে রেখেছিলাম। এরপর ওই নাটকের লিঙ্কটা আমি আমার অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে হুসাইন স্যার নামে, তোমরা জানো, ওখানে দিয়ে রেখেছিলাম। তো কারা কারা সেই নাটকটি দেখেছো আমি তোমাদেরকে একটু জানার জন্য চেষ্টা করতেছি, তোমরা একটু দ্রুত কমেন্টসে জানাই দাও। ফাহিম লিখেছে দেখছি স্যার, বিথি সালাম জানাইছে ওয়ালাইকুম আসসালাম, হাবিব বলেছে দেখছি স্যার। অনেকেই আমাদের সাথে আজকে জয়েন করেছে, বিথি জয়েন করেছে, নাহিদ, সারা, চানমিয়া, সায়েন্সের স্টুডেন্ট, থ্যাংক ইউ, ইটস মাই প্লেজার দ্যাট ইউ আর উইথ মি। জেবা, অনেকেই আমাদের সাথে আজকে ক্লাসে জয়েন করেছো। তো কারা কারা ওই নাটকটি দেখেছো একটু কমেন্টসে জানাই দাও। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে অনেকেই লিখেছে যে ওই দিনের নাটকটা দেখেছে, রাইট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ওই দিন যে আমরা নাটকটা দেখেছিলাম, ওই নাটকটা কি ছিল যে একজন বন্ধু, মানে কয়েকটা বন্ধুর ভিতরে এক বন্ধু তার বোনের কাছ থেকে টাকা পেয়ে সে ইনভেস্ট করতে যাচ্ছে, লামসাম অফ অ্যামাউন্ট অফ মানি সে ইনভেস্ট করতে যাচ্ছে। তো ইনভেস্ট করার ক্ষেত্রে তার বোন তাকে বলতেছে যে তুমি মৎস্য চাষ মানে ফিশারিসে ইনভেস্ট করো, বাট তার বন্ধু তাকে বলছে, বন্ধু বলছিল যে তুমি ফিশারিসে ইনভেস্ট করো, আর তার বোন বলছে তুমি ডেইরি ফার্ম মানে মুরগি প্রকল্পে ইনভেস্ট করো। তো এরকম একটা সমস্যা সে যখন পড়ে, তখন আর এক বন্ধুর সহযোগিতায় সে তার এক বড় ভাইয়ের কাছে যায় এবং বড় ভাই এনপিভি নিট বর্তমান মূল্য একটা টেকনিকের মাধ্যমে সে সমাধান করে দেয় যে আসলে কোন প্রকল্পে তার বিনিয়োগ করা উচিত এবং কোন প্রকল্পে বিনিয়োগ করা উচিত না, গাণিতিকভাবে সমাধান করার চেষ্টা করছে। নাহিদ জানাইছে, অনেকে জানাইছে, দেখছো, রাইট। তো শিক্ষার্থী বন্ধুরা, ওই যে আমরা সেদিন যে নাটকটা দেখলাম, এই নাটকে আমরা দেখেছি যে বিনিয়োগ সিদ্ধান্ত নেওয়ার জন্য আমরা মূলধন বাজেটিংয়ের দুই ধরনের টেকনিক ইউজ করি। একটা হলো বাট্টাকৃত পদ্ধতি, যেটাকে আমরা বলি ডিসকাউন্টেড মেথড, আর একটা হলো অবাট্টাকৃত পদ্ধতি মানে নন ডিসকাউন্টেড মেথড।
তো ক্যাপিটাল বাজেটিংয়ের বেশ কিছু টেকনিক আছে, এটা আমি প্রথম ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি। কিছু হলো বাট্টাকৃত পদ্ধতি, কিছু হলো অবাট্টাকৃত পদ্ধতি। তো বাট্টাকৃত পদ্ধতি হোক আর অবাট্টাকৃত পদ্ধতি হোক, তুমি যে কোনো একটা মাধ্যমে তুমি তোমার ইনভেস্টমেন্ট প্রকল্পগুলোকে মূল্যায়ন করতে পারো এবং তোমার কাঙ্ক্ষিত বিনিয়োগ প্রকল্পটা তুমি গ্রহণ করতে পারো। তো বাট্টাকৃত পদ্ধতির ভিতরে যে প্রকল্পগুলো মানে যে পদ্ধতিগুলো ছিল, এনপিভি ছিল, আইআরআর ছিল, তো ওগুলো আজকে আমাদের আলোচনার বিষয় না। আমরা আজকে আলোচনা করব অবাট্টাকৃত পদ্ধতির যে দুইটা পদ্ধতি আছে, একটা হলো এআরআর আর একটা হলো পে ব্যাক মেথড। তো আজকে আমরা অবাট্টাকৃত পদ্ধতির প্রথম টেকনিক নিয়ে আলোচনা করব। তোমরা টপিকটা দেখতে পাচ্ছ, গড় মুনাফার হার। আমরা আজকে আলোচনা করতে যাচ্ছি গড় মুনাফার হার। এটাকে ইংলিশে বলা হয় এআরআর, গড় মুনাফার হার। এটাকে ইংলিশে বলা হয় এআরআর। এআরআর মানে হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এআরআর মানে হলো অ্যাভারেজ রেট অফ রিটার্ন। এখন এই গড় মুনাফার হার বা এই অ্যাভারেজ রেট অফ রিটার্ন এর কিন্তু আরও কয়েকটা নাম থাকতে পারে। সবসময় যে এই নামই থাকবে ব্যাপারটা এরকম না। এর আর একটা নাম হতে পারে গড় উপার্জন হার, আবার থাকতে পারে এটার আর একটা নাম থাকতে পারে গড় আয়ের হার, অনেকগুলো নাম কিন্তু থাকতে পারে। গড় মুনাফার হার নামে থাকতে পারে, গড় আয়ের হার নামে থাকতে পারে, গড় উপার্জন হার নামে থাকতে পারে, যেটাকে ইংলিশে বলা হয় অ্যাভারেজ রেট অফ রিটার্ন, রাইট। তো এই এআরআর জিনিসটা কি? এআরআর হলো অবাট্টাকৃত পদ্ধতির একেবারে খুব প্রচলিত একটা মেথড, যার মাধ্যমে আমরা গড় মুনাফার হারকে, কর পরবর্তী গড় মুনাফাকে গড় বিনিয়োগ দিয়ে ভাগ দিয়ে শতকরা হারে প্রকাশ করি এবং এখানে রেজাল্টটা অবশ্যই পার্সেন্টেজে আসবে। শিক্ষার্থী বন্ধুরা ভালো করে খেয়াল করো, এখানে যে উত্তরটা আসবে এই উত্তরটা কিসে আসবে? পার্সেন্টেজে। অর্থাৎ কর পরবর্তী গড় নিট মুনাফা এবং গড় বিনিয়োগের শতকরা হার আমরা এখানে প্রকাশ করি এবং এর মাধ্যমে আমরা একটি বিনিয়োগ প্রকল্পে সিদ্ধান্ত নিতে পারি যে বিনিয়োগ প্রকল্পে আমরা ওখানে ইনভেস্ট করব কি করব না। এটা হলো একটা অবাট্টাকৃত পদ্ধতি। আমাদের সাথে অনেকেই জয়েন করেছে, মাত্র আন্নি জয়েন করেছে, কাব্য জয়েন করেছে, রুবেল জয়েন করেছে, অনেকে আমাদের সাথে জয়েন করেছে, রাইট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তো যারা যারা মাত্র জয়েন করেছো আমি তাদের জ্ঞাতার্থে জানাচ্ছি যে অবশ্যই তোমার রোল নাম্বারটি কমেন্ট সেকশনে লিখে দেবে। অ্যান্ড ইফ ইউ হ্যাভ এনি কোশ্চেন্স অর এনি কোয়ারিজ, জাস্ট রাইট ডাউন ইউর কোয়ারিজ ইন দ্য কমেন্ট সেকশন। আফটার দ্য এন্ডিং অফ দিস ক্লাস আই উইল ট্রাই টু সলভ ইউর কোশ্চেন ইনশাল্লাহ। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এখন দেখব এই এআরআর বা গড় মুনাফার হার নির্ণয়ের সূত্রটা কীরকম, অর্থাৎ কিভাবে আমরা এইটা সলভ করব এবং এরপর আমরা একটা গাণিতিক সমস্যা ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করব। তো গড় মুনাফার হার বা এআরআর নির্ণয়ের সূত্র হলো, তোমরা সূত্রটা আমার সাথে সাথে লিখে বলো শিক্ষার্থী বন্ধুরা। এটার সূত্র হলো, উপরে হলো কর পরবর্তী গড় নিট মুনাফা, কর পরবর্তী গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ এবং রেজাল্টকে আমরা 100 দ্বারা গুণ করব। শিক্ষার্থী বন্ধুরা, সূত্রটা আশা করি তোমরা লিখতে পেরেছ। এআরআর বা অ্যাভারেজ রেট অফ রিটার্ন নির্ণয়ের সূত্র হলো কর পরবর্তী গড় নিট মুনাফা ভাগ গড় বিনিয়োগ এবং রেজাল্টকে আমরা 100 দ্বারা গুণ করব। কেন আমরা 100 দ্বারা গুণ করব? কেন আমরা 100 দ্বারা গুণ কেন করব? কারণ হলো আমাদের এই রেজাল্টটা কিসে বের হবে? পার্সেন্টেজে বের হবে, রাইট। আশা করি তোমরা এটা দেখতে পাচ্ছ। এখন এই সূত্রটা কিন্তু আবার একটু ভাঙানো যায়। এই সূত্রটাকে আমরা আবার একটু কি করতে পারি? ভাঙায় লিখতে পারি। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা ভালো করে খেয়াল করো, এই সূত্রটা কিন্তু একটু কি করা যায়? ভাঙায়া লেখা যায়। কিভাবে লেখা যায় সেটা আমি লিখতেছি, তোমরা খেয়াল করো। এই সূত্রের দুইটা পার্ট আছে।
একটা হলো উপরের অংশ হলো কর পরবর্তী গড় নিট মুনাফা, আর নিচের অংশ হলো গড় বিনিয়োগ। উপরের অংশে কি আছে শিক্ষার্থী বন্ধুরা? কর পরবর্তী গড় নিট মুনাফা, আর নিচের অংশে কি আছে? গড় বিনিয়োগ। এখন এই দুইটা অংশকে আমরা আলাদা আলাদা ভাঙব। প্রথমে হলো কর পরবর্তী গড় নিট মুনাফা, সেটা আমরা বের করব এবং ভাগ চিহ্ন যেটা আমাদের আছে ভাগ আমরা দিয়ে রেখেছি, আর নিচে হলো গড় বিনিয়োগ। এই গড় বিনিয়োগও আমাদের বের করার সিস্টেম আছে। এখন আমি তোমাদেরকে একটু জিজ্ঞাসা করছি, আমরা এখন গড় নিট মুনাফা বের করব, কর পরবর্তী গড় নিট মুনাফা। আচ্ছা, এই যে গড় শব্দটা কিন্তু তোমাদের কাছে নতুন না। আমরা কিন্তু যে কোনো বিষয়ের গড় নির্ণয় করতে পারি। যেমন আমি যদি এখন তোমাদেরকে জিজ্ঞেস করি যে তোমরা এখানে আজকে যারা যারা ক্লাস করতেছো আমার সাথে, কার বয়স কত একটু লিখে দাও তো, আমি একটু দেখি তো কার বয়স কত। তোমরা আজকে আমার সাথে যারা যারা ক্লাস করতেছো, তোমরা কমেন্টসে তোমাদের বয়সটা একটু লিখে দাও। কেন লিখবা সেটা আমি একটু পরেই বলছি। আমরা কিন্তু কি নির্ণয় করব? কর পরবর্তী গড় নিট মুনাফা। হ্যাঁ, অনেকেই লেখা শুরু করছো। জাস্ট তোমরা তোমাদের কি করবা? বয়সটা লিখবা। যেমন বৃষ্টি লিখেছে তার বয়স 17। সবার বয়স কিন্তু এখানে একরকম না, এক একজনের বয়স এক এক রকম। হ্যাঁ, আরও কয়েকজন লেখো তোমাদের বয়স কত। আমরা এখন বয়সের গড়টা বের করব। বয়সের গড়টা বের করব যেভাবে, ঠিক একই সিস্টেমে আমরা এই কর পরবর্তী গড় নিট মুনাফা বের করব। একটু তাড়াতাড়ি লেখো। আমার বিশ্বাস যে সবার বয়স একরকম হওয়ার কথা না। আরেকটা বিষয়, তোমরা যখন কমেন্টস করো সেই কমেন্টসটা আমার কাছে আসতে একটু দেরি লাগে। আমি কিন্তু তোমাদের লাইভটা দেখতেছি, তারপরও তোমরা কমেন্টস করার সাথে সাথে আমার কাছে কিন্তু কমেন্টসটা আসে না, একটু দেরি হয়। আচ্ছা, ধরো অনেকেই বয়স লিখেছো। ধরো আমার বয়স 32, তোমাদের কারো বয়স 16, কারো বয়স 17, বা কারো 19, 18, 18, 17, 16, আমার বয়স ধরো 32। সব মিলাইয়া আমি যদি এখন জানতে চাই যে আমরা এখানে আজকে যারা যারা ক্লাস করতেছি আমাকে সহ সবার বয়সের গড় আমরা কিভাবে বের করব বলো তো? একটু তোমার কমেন্টসে জানাও তো। এখানে অনেকেই বয়স লিখেছো। আন্নির বয়স 16, রুবেলের বয়স 17, হাবিবুল্লাহ 17, নিজুমের 17, আফরিনের 17, সাদিয়ার 17, আমার 32, কারো হয়তো 18 থাকতে পারে, কারো 16 থাকতে পারে, কারো 19 থাকতে পারে, 20 থাকতে পারে। যাই হোক, হোয়াট এভার মে বি দ্য এইজ, নো প্রবলেম। আমি যদি এখন তোমাদের কাছে জানতে চাই, আমরা এখানে আজকে যারা ক্লাস করতেছি সবার বয়সের আমরা গড় বের করতে চাই, কিভাবে বের করব বলো তো? কিভাবে বের করব? এটা কিন্তু আমরা ক্লাস 8, 9-এ পড়ে এসেছি যে বয়সের গড়টা আমরা কিভাবে বের করব। দেখি তো কে সর্বপ্রথম কমেন্টটা কে করে। তোমরা যখন কমেন্ট করো, এই কমেন্টটা আমার কাছে কিন্তু একটু লেটে আসে। এই কারণে হয়তো তোমরা মনে করতে পারো যে স্যার আমরা তো অনেক আগে কমেন্ট করে রেখেছি, আপনি পরে পড়তেছেন কেন? কারণ হলো তোমাদের কমেন্টগুলো আমার কাছে একটু দেরিতে আসে। একটু আমি অপেক্ষা করি, তোমাদের কমেন্টসগুলো কিন্তু আমার কাছে একটু দেরিতে আসতেছে। হ্যাঁ, অনেকেই কিন্তু বুঝতে পেরেছো কিভাবে আমরা বয়সের গড়টা বের করব। রাইট শিক্ষার্থী বন্ধুরা, অনেকেই লিখতেছো কিভাবে বয়সের গড়টা বের করব। অনেকেই বের করছো। রাইট। আমরা এখন যদি বয়সের গড়টা বের করতে চাই, কিভাবে বের করব? আমরা বয়সের গড়টা যদি বের করতে চাই, আমরা যে কাজটা করব, আমরা এখানে যত মানুষ তার বয়স লিখেছি সকল বয়সগুলো যোগ করব এবং যে কয়জন লিখেছি সেই সংখ্যা দিয়ে ভাগ দেব। যেমন 16, 17, 18, 19, আমার 32 সব যোগ দেব, আর ভাগ দেব আমরা যে কয়জন বয়স লিখেছি সেই সংখ্যাটা দিয়ে আমরা ভাগ দেবো। যেমন আন্নির উত্তর সঠিক, সবগুলো বয়স একসাথে যোগ করে পরে যতজন আছি তত দিয়ে ভাগ। রাইট। তাহলে কর পরবর্তী গড় নিট মুনাফা, এটা ওই একই সিস্টেমে আমরা বের করব। আমাদের যতগুলো নিট মুনাফা দেওয়া থাকবে সকল নিট মুনাফাকে আমরা একসাথে যোগ করব এবং যে কয়টা বছর থাকবে আমরা সেই বছর দিয়ে ভাগ দেব। তাহলে সূত্রটা কি দাঁড়াবে? সূত্রটা দাঁড়াবে কর পরবর্তী নিট মুনাফার যোগফল বা সমষ্টি, যেটাই লেখো নো প্রবলেম, কর পরবর্তী নিট মুনাফার যোগফল ভাগ বছর। শিক্ষার্থী বন্ধুরা, উপরের অংশটা আশা করি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে আমরা গড় নিট মুনাফা বের করব। কর পরবর্তী নিট মুনাফার যোগফল ভাগ বছর। ঠিক একইভাবে গড় বিনিয়োগটাও আমরা একটা সিস্টেমে বের করব। গড় বিনিয়োগ বের করার সূত্র হলো
মোট বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা অবশ্যই কিন্তু সূত্রটা খাতায় লিখে রাখবা। আমি তোমাদের সবাইকে অনুরোধ করতেছি, অবশ্যই সূত্রটা খাতায় লিখে রাখবা। হ্যাঁ, কর পরবর্তী নিট মুনাফার যোগফল ভাগ বছর, আর গড় বিনিয়োগের সূত্র হলো মোট বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। এখন তোমাদের কাছে হয়তো প্রশ্ন আসতে পারে যে স্যার ভগ্নাবশেষ মূল্যটা কি? এটা সবার কাছে তোমাদের এখন প্রশ্ন আসতে পারে যে ভগ্নাবশেষ মূল্য। ভগ্নাবশেষ মূল্য যেটাকে ইংলিশে বলা হয় স্যালভেজ ভ্যালু, অর্থাৎ ভগ্ন অবশিষ্ট মূল্য। একটা প্রকল্প যখন শেষ হয়, প্রকল্পের শেষ বছরে আমরা ওই প্রকল্প থেকে কিছু টাকা উদ্ধার করতে পারি, যেটাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। যেমন আমরা যদি একটা মেশিন কিনি, এই মেশিনের একটা এক্সপেক্টেড একটা ডিউরেশন দেওয়া থাকে, একটা ওয়ারেন্টি দেওয়া থাকে যে মেশিনটা আপনি 10 বছর ব্যবহার করতে পারবেন। আফটার দ্য এন্ড অফ 10 ইয়ার্স, 10 বছর পর পুরো মেশিনটা কিন্তু অকেজো হয় না, হয়তো মেশিনটার 80% অকেজো হয়ে গেছে, কিছু জিনিস কিন্তু মেশিনের সচল থাকে, তাহলে মেশিনটা আমরা ব্যবহার করতে পারবো না যেহেতু এর মেয়াদ শেষ হয়ে গেছে। বাট এই মেশিনটা পরে কিন্তু আমরা কেজি দরে লক্কর ঝক্করের দোকানে আমরা বিক্রি করে আসতে পারবো বা ভাঙ্গারির দোকানে আমরা বিক্রি করে আসতে পারবো। তাহলে এই মেশিনের আয়ুষ্কাল শেষ হওয়ার পর এখান থেকে আমরা যে টাকাটা উদ্ধার করতে পারছি এটাকে আমরা ভগ্নাবশেষ মূল্য বলি। প্রকল্পের ক্ষেত্রেও সেম, একটা প্রকল্প শেষ হওয়ার পর, লাইফ টাইম বা আয়ুষ্কাল শেষ হওয়ার পর ওখান থেকে আমরা যে টাকাটা উদ্ধার করতে পারি তাকে আমরা বলি ভগ্নাবশেষ মূল্য। রাইট? তাহলে আমার বিশ্বাস যে এই পর্যন্ত আমরা সবাই বুঝতে পেরেছি এবং সূত্রটা আমরা বুঝতে পেরেছি। এখন আমরা একটা অঙ্ক করব। তো আমি তোমাদেরকে এখন অনুরোধ করব, যাদের কাছে বই আছে তোমরা বই থেকে অঙ্ক করার চেষ্টা করবে। আর আমি ধরে নিলাম যে এখন কারো কাছে বই নাই, তাহলে আমি এখন এখানে একটা মানে কাল্পনিক একটা অঙ্ক এখানে তুলব, একটা উদ্দীপক নিয়ে আসবো এবং ওইটা ইনশাল্লাহ এখন তোমাদের সামনে সমাধান করার চেষ্টা করব। তাহলে সূত্রটা আশা করি আমরা বুঝতে পেরেছি। আমি এখন একটা কাল্পনিক উদ্দীপক তোমাদের সামনে নিয়ে আসতেছি এবং ইনশাল্লাহ এটা আমরা এখন সলভ করার চেষ্টা করব। ধরো আমাদের চারটা বছর আছে, বছর ধরো 4টা, 1, 2, 3, 4, এবং প্রতি বছরে কর পরবর্তী নিট মুনাফা ধরো প্রথম বছরে আছে 20,000, পরের বছর আছে 10,000, এর পরের বছর আছে ধরো 30,000, এর পরের বছর আছে 20,000। এই প্রকল্পের ধরো ভগ্নাবশেষ মূল্য হলো 20,000 টাকা। প্রশ্ন হইল এআরআর কত বা এআরআর নির্ণয় করো। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা উদ্দীপকটা, এখানে আমি যে উদ্দীপকটা লিখেছি উদ্দীপকটা তোমরা তুলেছো অথবা উদ্দীপকটা তোমরা বুঝতে পেরেছো, আমি এটা আশা করতেছি। এবং তোমরা অবশ্যই তোমাদের কোনো সমস্যা থাকলে তোমরা লিখে দেবে, যেখানেই বুঝবা না আমাকে বলবা যে স্যার আমরা বুঝতেছি না বা আমাদের এইখানে প্রবলেম। আজকে আমাদের সাথে অনেকেই ক্লাসে জয়েন করেছে এবং অনেক স্টুডেন্টদেরকে আমরা দেখতে পাচ্ছি আজকে ক্লাসে আমাদের সাথে পার্টিসিপেট করেছে। তাহলে এই হলো আমাদের একটা উদ্দীপক, যে এখানে আমাদের তথ্য দেওয়া আছে এবং এই প্রকল্পে ধরো বিনিয়োগ, এই প্রকল্পে তোমার ধরো তুমি বিনিয়োগ করছো
ধরো এই প্রকল্পে তোমাকে বিনিয়োগ করতে হয়েছে, ধরো আমরা আনুমানিক ধরলাম 60,000 টাকা। তাহলে আমাদের তথ্যগুলো এখানে মোটামুটি দেওয়া আছে। এটা একটু কেটে গেছে, এইভাবে লিখি। বিনিয়োগ হলো ধরো 60,000 টাকা। রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিনিয়োগ হলো 60,000 টাকা এবং আমরা যে প্রকল্পে বিনিয়োগ করেছি সেখানে প্রথম বছরে আমরা পাবো কর পরবর্তী নিট মুনাফা 20,000, পরের বছরে পাবো 10,000, পরের বছরে 30,000 এবং চতুর্থ বছরে 20,000 টাকা পাবো এবং এই প্রকল্পের ভগ্নাবশেষ মূল্য হলো 20,000 টাকা। আমাদের প্রশ্ন হলো ARR কত, মানে অ্যাভারেজ রেট অফ রিটার্ন, গড় মুনাফার হার কত। তাহলে আমরা এখন এই প্রশ্নটা এখন সমাধানে যাব। আমরা জানি ARR মানে গড় মুনাফার হার নির্ণয়ের সূত্র এখানে লিখবো আমরা। উপরে হলো আমাদের কর পরবর্তী তোমরা একটু দ্রুত বের করো, আমার আগেই তোমরা বের করো কর পরবর্তী গড় নিট মুনাফা কত টাকা, তোমরা আমার আগে বের করে ফেলো তো। উপরে হলো কর পরবর্তী গড় নিট মুনাফা আর নিচে হলো গড় বিনিয়োগ। রাইট, তোমরা বের করো তো কর পরবর্তী গড় নিট মুনাফা আমরা কিভাবে বের করব এবং এটার টাকা কত। দ্রুত দেখি কারা কারা পারে। কর পরবর্তী গড় নিট মুনাফা আমাদের কত টাকা আসে, কিভাবে বের করব। কর পরবর্তী গড় নিট মুনাফা বের করার সূত্র হলো কর পরবর্তী যতগুলো নিট মুনাফা আছে সব নিট মুনাফা আমরা যোগ করব এবং যতগুলো বছর আছে সেই বছর দিয়ে আমরা ভাগ করব। তাহলে সূত্রটা আমরা আরেকটু ভেঙে করব এখন। সূত্রটাকে আমরা একটু ভেঙে নেব শিক্ষার্থী বন্ধুরা। উপরে হলো কর পরবর্তী নিট মুনাফার যোগফল কর পরবর্তী নিট মুনাফার যোগফল ভাগ হলো বছর। তোমরা কিন্তু আমার আগে করে ফেলবা, দ্রুত দেখি আমার আগে তোমরা করে ফেলো, যার হয়ে গেছে দ্রুত করে ফেলো। আমার আগে যারা করে, তোমরা যারা করতেছো আমার আগে করে অ্যান্সারটা তোমরা কমেন্টসে লিখে দাও, দেখি কে আমার আগে করতে পারে। আর এখানে হলো মোট বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য, আর নিচে হলো ভাগ সূত্রের 2। শিক্ষার্থী বন্ধুরা আমার আগে তোমরা করে ফেলো, গুণ 100। আমার আগে দেখি কে কে আমার আগে করতে পারে, অনেকেই কিন্তু আমার আগে করার চেষ্টা করতেছো। রাইট, তাহলে আমরা যে কাজটা করব, আমাদের প্রথম বছরে আছে কত 20,000, পরের বছরে আছে 10,000 নিট মুনাফা, এর পরের বছর আমাদের কত আছে 30,000 এবং শেষ বছরে আমাদের নিট মুনাফা কত আছে 20,000 টাকা। আর আমাদের এখানে বছর আছে কয়টা, 1 2 3 4, তাহলে এখানে 4 দেব। এখন নিচের অংশটা গড় বিনিয়োগ, মোট বিনিয়োগ প্লাস ভগ্নাবশেষ মূল্য ভাগ 2। মোট বিনিয়োগ, একটা প্রকল্পে বিনিয়োগ কিন্তু যে প্রথমেই করবে বিষয়টা কিন্তু এমন না, বিনিয়োগটা কিন্তু
বারবার করতে পারে, বিনিয়োগটা কিন্তু বারবার হতে পারে। সবসময় যে বিনিয়োগটা যে একবারে হবে এমন না, 2-3 বার করতে পারে। কিন্তু আমরা সাধারণত একটা প্রকল্পে বা একটা মেশিন কিনতে গেলে বা একটা যন্ত্রপাতি দালান কোটা হোয়াট এভার মেবি দ্য অ্যাসেট, আমরা সাধারণত একবারই বিনিয়োগটা করি। তাহলে এখানে বিনিয়োগের টাকা হলো 60,000, মোট বিনিয়োগ হলো 60,000, আর ভগ্নাবশেষ মূল্য আমাদের দেওয়া আছে 20,000 টাকা। সবসময় যে ভগ্নাবশেষ মূল্য থাকবে এমন না, যদি ভগ্নাবশেষ মূল্য না থাকে তাহলে আমরা 0 লিখব, কিন্তু আমাদের এখানে ভগ্নাবশেষ মূল্য আছে তাই আমরা 20,000 লিখলাম, আর নিচে হলো সূত্রের 2। আশা করছি শিক্ষার্থী বন্ধুরা তোমরা এই পর্যন্ত বুঝতে পেরেছো। এখন বাকি ক্যালকুলেশন তোমরা একটু দ্রুত করে অ্যান্সারটা লিখে ফেলো। দেখি তো কে কে অ্যান্সারটা লিখতে পারে। হ্যাঁ, অনেকেই কিন্তু অ্যান্সারটা লেখার চেষ্টা করতেছো। রাইট 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 রাইট। রাহুল লিখেছে, রাব্বি স্যার আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। সুজিত বিচার স্যার লিখেছে সুন্দর, ধন্যবাদ আপনাকে। মাহফুজুর রহমান জয়েন করেছে, জারিন জয়েন করেছে, মহুয়া জয়েন করেছে, অনেকে আজকে আমাদের সাথে জয়েন করেছে। রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা দ্রুত অ্যান্সারটা বের করে তোমরা কমেন্ট সেকশনে অ্যান্সারটা লিখে ফেলো তো দেখি যে আমাদের আজকের এই গড় মুনাফার হার কত হবে। দ্রুত অ্যান্সারটা লিখে দাও তো। অনেকেই কিন্তু অ্যান্সারটা লিখে দেওয়ার চেষ্টা করতেছো। রাইট। হাবিবুল্লাহ হাবিব লিখে দিয়েছে 50%। আচ্ছা, হাবিব 50% করেছে। আমরা এখন দেখি যে আসলে 50% আমাদের হয় কি না। তাহলে এই উপরের অংশে আমাদের কত হয়? 20, 10, 30, 30, 30, 60, 60 আর 20, 80। উপরের অংশে আমাদের কত হবে? 80,000। উপরের অংশে আমাদের কত হবে? 80,000 ভাগ আমাদের বছর হলো 4, আর নিচের অংশ আমাদের হবে 80,000 ভাগ 2। নিচের অংশে আমাদের কত হবে? 60 আর 20, 80। 80,000 ভাগ 2, 80,000 ভাগ 2। তাহলে উপরে হয় আমাদের 80,000 ভাগ বছর 4, আর নিচে আমাদের থাকে 80,000 ভাগ 2। এখন আমরা 80,000কে যদি 4 দিয়ে ভাগ দেই তাহলে উপরের অংশে আমাদের থাকবে 20,000। উপরের অংশে আমাদের থাকবে 20,000, আর 80,000কে যদি আমরা 2 দিয়ে ভাগ দেই নিচের অংশে আমাদের থাকবে 40,000। নিচের অংশে আমাদের থাকবে 40,000। তাহলে এখন উপরে থাকলো 20,000, নিচে থাকলো 40,000। তাহলে আমরা যে কাজটা করব, 20,000কে 40,000 দিয়ে ভাগ দেব, আমাদের বের হয়েছে 0.50। আমাদের রেজাল্টটা বের হয়েছে 0.50 গুণ 100। তাহলে আমাদের এখন গড় মুনাফার হার অবশ্যই রেজাল্টটা পার্সেন্টেজে আসবে। আমাদের গড় মুনাফার হার কত বের হয়েছে? 50%। শিক্ষার্থী বন্ধুরা তোমরা ভালো করে খেয়াল করো, আমাদের গড় মুনাফার হার কত বের হয়েছে? 50%। অর্থাৎ এই প্রকল্পে যদি আমরা বিনিয়োগ করি, এই প্রকল্প থেকে আমাদের গড় আয়ের হার আমাদের হওয়ার সম্ভাবনা হলো 50%। রাইট। আমরা দেখতে পাচ্ছি যে ইতিমধ্যে আমাদের অনেক শিক্ষার্থীরা নিজে নিজে অঙ্কটা করেছে এবং সমাধান দিয়েছে। যেমন হাবিব দিয়েছিল প্রথমে, এরপর জেবা ফারিয়া তোমাকে ধন্যবাদ, রুবেল তোমাকে ধন্যবাদ, লামিয়া তানভিন সোয়া তোমাকে ধন্যবাদ। অনেকেই কিন্তু উত্তর দিয়ে দিয়েছে। রাইট, 50%। তার মানে আমরা এখন বুঝতে পারছি যে এই প্রকল্পে আমাদের গড় মুনাফার হার 50%। এখন প্রশ্ন হলো, এই যে প্রকল্পটা আমরা দেখলাম, এই প্রকল্পে আমরা কি বিনিয়োগ করব কি করব না? আমরা যে মাত্র যে প্রকল্পটা দেখলাম, এই প্রকল্পটা আমরা বিনিয়োগ করব কি করব না? তোমরা একটু দেখি কে কে উত্তর দাও, আমার সাথে একটু উত্তর দেওয়ার চেষ্টা করো তো, যে এই প্রকল্পে আমরা বিনিয়োগ করব কি করব না। দেখি তো কে বলতে পারে যে উত্তর দিবে, কে চেষ্টা করবে দেখি। আমরা এই রানার উত্তর পেয়েছি, অনেকেই আন্নির উত্তর পেয়েছে, অনেকেই আজকে উত্তর দেওয়ার চেষ্টা করছে। রাইট। তাহলে বলো, এই যে একটা প্রকল্প বা এই যে একটা প্রজেক্ট, এখানে আমরা গড় মুনাফার হার পেয়েছি 50%। এখন এখানে আমাদের বিনিয়োগ করা উচিত হবে কি হবে না? এখন এই প্রকল্পে আমরা বিনিয়োগ করব কি করব না সেটা ডিপেন্ড করে প্রকল্পের নেচারের উপর। তোমরা জানো যে একটা প্রকল্প 2 ধরনের বা 2 ক্যাটাগরির হতে পারে, যেটা আমরা প্রথম ক্লাসে আলোচনা করেছি শিক্ষার্থী বন্ধুরা। যে একটা হলো স্বাধীন প্রকল্প, প্রকল্প 2 ধরনের হয়। একটা হলো স্বাধীন প্রকল্প, আর একটা হলো
পরস্পর বর্জনশীল প্রকল্প। প্রকল্প সাধারণত দুই ধরনের হয়, একটা হলো স্বাধীন প্রকল্প আর একটা হলো পরস্পর বর্জনশীল প্রকল্প। এখন আমাদের প্রশ্ন হইল যে আমরা এই যে প্রকল্প যেটা দেখলাম এই প্রকল্পটা কেমন? এটা একটা স্বাধীন প্রকল্প। কেন স্বাধীন প্রকল্প? মানে হলো যখন প্রকল্প একটা থাকে এবং অন্য প্রকল্পের সাথে কম্পিট করার কোনো সুযোগ থাকে না। আর যখন অনেকগুলো প্রকল্প থাকে, ধরো এখানে এরকম যদি এটা ধরো এ প্রকল্প, এরকম যদি বি সি একাধিক প্রকল্প থাকতো, তখন যেটা হইতো যে একটা প্রকল্পের সাথে আর একটা প্রকল্প কম্পিট করত। তখন আমরা কি করতাম? একটা প্রকল্প গ্রহণ করতাম, বাকি প্রকল্পগুলোকে আমরা বর্জন করতাম। ধরো তুমি জাপানি একটা মেশিন কিনলা, না জাপানি মেশিন কিনবা, না চায়না মেশিন কিনবা, না আমেরিকান মেশিন কিনবা। তার মানে তোমার কিন্তু তিনটা চয়েস আসছে। এগুলোকে বলা হয় মিউচুয়াল এক্সক্লুসিভ প্রজেক্ট, অর্থাৎ একটা প্রকল্প নিলে বাকি প্রকল্প আমাদের বাতিল করতে হয়। এগুলোকে বলা হয় পরস্পর বর্জনশীল প্রকল্প। আমাদের কিন্তু আসলে যে প্রকল্পটা আজকে উদ্দীপকে দেওয়া আছে সেটা হলো একটা পরস্পর বর্জনশীল প্রকল্প, স্বাধীন প্রকল্প। আমাদের যে প্রকল্পটা আজকে আমরা পেয়েছি সেটা হলো আমাদের স্বাধীন প্রকল্প। গড় মুনাফার হার থেকে সিদ্ধান্ত নেওয়ার উপায় হলো, স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে আমাদের অবশ্যই একটা প্রত্যাশিত আয়ের হার দেওয়া থাকবে। ধরো আমাদের এই উদ্দীপকের সাথে একটা লাইন ধরো অতিরিক্ত দেওয়া আছে। ধরো আমরা এই যে উদ্দীপকটা, এই উদ্দীপকের সাথে একটা লাইন মনে করে নিচে দেওয়া আছে, প্রতিষ্ঠানটির সর্বনিম্ন গড় আয়ের হার 40%। প্রতিষ্ঠানটির সর্বনিম্ন গড় আয়ের হার 40%। শিক্ষার্থী বন্ধুরা, আমি কি লিখলাম? এই যে প্রতিষ্ঠানটা, যেই প্রতিষ্ঠানটার আমরা অঙ্ক করলাম বা যেই প্রকল্পটার অঙ্ক করলাম, সেটার সর্বনিম্ন গড় আয়ের হার কত? 40%। আশা করি তোমরা দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই যে আন্নি কিন্তু একটা সঠিক উত্তর দিয়েছে, স্যার কিভাবে নিব, সর্বনিম্ন মুনাফার হার তো নাই। হাবিবুল্লাহ বলেছে সর্বনিম্ন গড় মুনাফার হার তো নাই। রাইট, তার মানে এইটাই হলো কথা। অর্থাৎ স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে তুমি যদি গড় মুনাফার হার থেকে সিদ্ধান্ত নিতে চাও, অবশ্যই প্রতিষ্ঠানের একটা সর্বনিম্ন গড় আয়ের হার দেওয়া থাকবে। অর্থাৎ প্রতিষ্ঠান তোমাকে একটা টার্গেট দিয়ে দেবে যে এই পরিমাণ মুনাফা তোমার এই প্রকল্প থেকে বা তোমার এই মেশিনের থেকে তোমার এই পরিমাণ অ্যাভারেজ রেট অফ রিটার্ন তোমাকে অ্যাচিভ করতেই হবে, অর্জন করতেই হবে, যেটাকে আমরা বলি সর্বনিম্ন গড় আয়ের হার। যেমন এখানে আমাদের দেওয়া আছে এই প্রতিষ্ঠানটির সর্বনিম্ন গড় আয়ের হার 40%, আর আমাদের গড় আয়ের হার বের হয়েছে কত? 50%। তার মানে প্রতিষ্ঠানের যেই সর্বনিম্ন গড় আয়ের হার 40%, প্রতিষ্ঠানের সর্বনিম্ন গড় আয়ের হার 40% থেকে আমাদের গড় আয়ের হার কি হয়েছে? বেশি হয়েছে। তার মানে আমরা এই প্রকল্পটাকে কি করতে পারি? নিতে পারি, যেটাকে আমরা বলি গ্রহণযোগ্য। অর্থাৎ প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া সর্বনিম্ন গড় আয়ের হার থেকে আমাদের গড় আয়ের হার বেশি হয়েছে, তার মানে আমরা এটা গ্রহণ করতে পারি। বাট আমাদের যদি এখানে গড় আয়ের হার প্রতিষ্ঠানের থেকে বেঁধে দেওয়া গড় আয়ের হার ধরো দেওয়া আছে 70%, অর্থাৎ প্রতিষ্ঠান থেকে সর্বনিম্ন গড় আয়ের হার দেওয়া আছে 70%, সেক্ষেত্রে আমরা কিন্তু এটা অন্যরকম হয়ে যাবে। অর্থাৎ প্রতিষ্ঠানের বেঁধে দেওয়া গড় আয়ের হার হলো 70% আর আমাদের গড় আয়ের হার বের হয়েছে 50%। তার মানে প্রতিষ্ঠানের সর্বনিম্ন বেঁধে দেওয়া টার্গেট থেকে আমাদের গড় আয়ের হার কম হয়েছে। সেক্ষেত্রে আমরা কি করব? এটা গ্রহণ করব না, আমরা এটাকে কি করব? বর্জন করব। সেক্ষেত্রে এই প্রকল্পটাকে আমরা কি করব শিক্ষার্থী বন্ধুরা? বর্জন করব। রাইট, তাহলে এটা হলো স্বাধীন প্রকল্পের ক্ষেত্রে। এখন বলো তো পরস্পর বর্জনশীল প্রকল্পের ক্ষেত্রে আমরা কি করব? ধরো আমাদের 3টা প্রকল্প আছে, তোমরা একটু কমেন্টসে লিখে দাও। ধরো এ প্রকল্প, বি প্রকল্প এবং সি প্রকল্প, 3টা প্রকল্প আছে। তাহলে আমরা কিভাবে সিদ্ধান্ত নেব? গড় আয়ের হারের মাধ্যমে কিভাবে সিদ্ধান্ত নেব? একটু কমেন্টসে লিখে দাও তো দেখি কে কে পারে। সব আমি কেন বলবো? You have to participate with my class, because with your contribution and with my contribution this class will be a participatory class and will be fruitful and effective class, right? এখন তোমরা একটু পার্টিসিপেট করো আমার সাথে।
যে প্রতিষ্ঠান, ধরো একটা প্রতিষ্ঠানের ক্ষেত্রে 3টা প্রকল্প আছে, এ প্রকল্প, বি প্রকল্প, সি প্রকল্প। এখন প্রতিষ্ঠানটি কোন প্রকল্পে বিনিয়োগ করবে, এটা কিন্তু পরস্পর বর্জনশীল প্রকল্প। কারণ তুমি যদি এ নাও, বি সি তুমি নিতে পারবা না। তুমি যদি বি নাও তাহলে এ এবং সি তোমাকে এসকেপ করতে হবে, সি নিলে এ বিকে অ্যাভয়েড করতে হবে। যখন একটা প্রকল্প অন্যগুলো প্রকল্পগুলোর সাথে কম্পিট করে, একাধিক প্রকল্প থাকে, তখন ওই প্রকল্পগুলোকে আমরা বলি পরস্পর বর্জনশীল প্রকল্প বা মিউচুয়াল এক্সক্লুসিভ প্রকল্প। তাহলে এখন তোমরা আমাকে উত্তর দেওয়ার চেষ্টা করো যে এই পরস্পর বর্জনশীল প্রকল্পের 3টা প্রকল্পের ভিতরে আমরা কোনটা নেব। ধরো আমাদের এআরআর দেওয়া আছে, সেক্ষেত্রে আমরা কোনটা নেব, একটু উত্তর দেওয়ার চেষ্টা করো। অনেকে উত্তর দেওয়ার চেষ্টা করতেছো, রাইট। হাবিবুল্লাহ হাবিব লিখেছে যেই প্রকল্পের গড় আয়ের হার বেশি আমরা সেই প্রকল্পটা গ্রহণ করব, রাইট। হাবিবুল্লাহ হাবিবের উত্তর সঠিক। যখন আমাদের একাধিক প্রকল্প থাকবে সেক্ষেত্রে আমরা দেখব যে কোনটার এআরআর আমাদের সর্বোচ্চ, যেইটার এআরআর সর্বোচ্চ আমরা সেই প্রকল্পটাই কী করব, গ্রহণ করব। আন্নি লিখেছে একটা নিলে আর একটা বাদ দিতে হবে, সব থেকে বেশি আয়ের হার যেটা হবে সেটা নিতে হবে, বাকিগুলো বাদ দিতে হবে, রাইট। অর্থাৎ আমাদের এই 3টা প্রকল্পের ভিতরে দেখতে হবে কোনটার এআরআর বেশি, যেটার এআরআর বেশি আমরা সেইটা গ্রহণ করব, রাইট। তাহলে শিক্ষার্থী বন্ধুরা জেবাও লিখেছে যে প্রকল্পের গড় মুনাফা হার বেশি সেটা গ্রহণ করব, রাইট। অনেকেই সঠিক উত্তর দিয়েছো, রাইট। শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা তোমাদের সামনে একটা প্রশ্ন করব, সেটা হলো এখানে কর পরবর্তী গড় মুনাফা শব্দটা কেন লেখা, এখানে শুধু আমরা গড় মুনাফা লিখি নাই কেন? আমরা এই অঙ্ক করার ক্ষেত্রে কি নিয়েছি, কর পরবর্তী আমরা এই অঙ্কে করার ক্ষেত্রে কি নিয়েছি, কর পরবর্তী নিট মুনাফা নিয়েছি না। এখন প্রশ্ন হলো কেন আমরা কর পরবর্তী নিট মুনাফা নিলাম, আমরা শুধু মুনাফা নিট মুনাফা কেন নেই? এটার উত্তর দাও শিক্ষার্থী বন্ধুরা। দেখি কে কে উত্তর দেওয়ার চেষ্টা করো এবং কে কার উত্তর কেমন হয় আমি একটু দেখি। প্রশ্নটা আবার বোঝার চেষ্টা করো। কর পরবর্তী নিট মুনাফা আমরা এআরআর নির্ণয় করার ক্ষেত্রে কেন নেই, কেন আমরা শুধু নিট মুনাফা নেই না? তোমরা একটু দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করো। রানা উত্তর সঠিক দিয়েছে, আগেরটা যে প্রকল্পের গড় আয়ের বেশি ওইটা গ্রহণ করতে হবে, রাইট। তোমরা একটু উত্তর দাও। এই ফাঁকে আমরা বইয়ের একটা প্রশ্ন বের করি যেটা তোমাদেরকে আমি আজকে সমাধান করাবো। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নটা তোমরা আবার এখন বোঝো যে কেন আমরা কর পরবর্তী নিট মুনাফা নেই, কেন আমরা করটা বাদ দিই। কর মানে কি, ট্যাক্স। কর মানে হলো ট্যাক্স। কেন আমরা ট্যাক্সটা বাদ দিয়া পরের মুনাফা নেই, শুধু নিট মুনাফা কেন নেই না, এটা উত্তর দেওয়ার চেষ্টা করো। এই ফাঁকে আমি একটু একটা অঙ্কে চলে যাই। পৃষ্ঠা নাম্বার 667, পৃষ্ঠা নাম্বার 667, পৃষ্ঠা 667 বের করো, তাহলে তোমরা বুঝতে পারবা। যাদের কাছে বই আছে একটু বের করো। পৃষ্ঠা 667 উদাহরণ 3, পৃষ্ঠা 667 উদাহরণ 3। আচ্ছা, হাবিবুল্লাহ হাবিব লিখে দিয়েছে 4 বছর বলে, না না না, উত্তর সঠিক না। আমরা ট্যাক্সটা বাদ দেই এর কারণ হলো তোমরা জানো যে অর্থায়নের যে 4টা কাজ আছে, এই 4টা কাজের ভিতরে অন্যতম একটা কাজ হলো লভ্যাংশ বন্টন, মুনাফা বন্টন। এই মুনাফার একটা অংশ আমরা লভ্যাংশ হিসাবে বন্টন করি, তহবিল বন্টন যেটাকে আমরা বলি, ফান্ড ডিসবার্সমেন্ট। তো মুনাফা তহবিল যে আমরা বন্টন করি, তহবিলের একটা অংশ আমরা লভ্যাংশ হিসেবে বন্টন করি, একটা অংশ আমরা ঋণদাতাদের সুদ হিসাবে পরিশোধ করি, এরপর একটা অংশ আমরা কি করি, সংরক্ষণ করে রাখি, আর একটা অংশ আমরা কি করি, সরকারকে ট্যাক্স দিই। তার মানে প্রতিষ্ঠান যে পরিমাণ প্রফিট করে বা প্রতিষ্ঠান যে পরিমাণ আয় করে, সেই আয়ের একটা নির্ধারিত অংশ সবসময় সরকারকে কি করতে হয়, ট্যাক্স দিতে হয়। এই কারণে আমরা এই গড় আয়ের হার যখন নির্ণয় করব, তখন গড় আয়ের হার নির্ণয় করার সময় আমরা নিট মুনাফা থেকে করটা বাদ দেব। তো একটু আগে যে অঙ্কটা আমরা করেছি সেই অঙ্কে কিন্তু আমাদের কর বাদ দেওয়াই ছিল, কর পরবর্তী নিট মুনাফা ছিল। বাট এখন যে তোমরা প্রশ্নটা পাইলা সেই প্রশ্নটা দেখো, সেখানে পৃষ্ঠা 667 এখানে দেওয়া আছে অবচয় ও কর পূর্ব মুনাফা। দেখো এখন তোমরা যে উদ্দীপকটা পেয়েছো সেই উদ্দীপকে দেওয়া আছে অবচয় ও কর পূর্ব মুনাফা। তাহলে অবচয় ও কর পূর্ব মুনাফা থাকলে কিভাবে আমরা কর পরবর্তী মুনাফা বের করব, এইটা আমরা এখন
নির্ণয় করা শিখব। পৃষ্ঠা নাম্বার 667। আমি এখন উদ্দীপকটা পড়তেছি, তোমরা একটু খেয়াল করো। যাদের কাছে বই নেই নো প্রবলেম, আমি পড়ি তাহলে তোমরা বুঝতে পারবা। জনাব সাকিব অ্যাপেক্স লিমিটেডের আর্থিক ব্যবস্থাপক। তিনি একটি প্রকল্পে বিনিয়োগের চিন্তাভাবনা করছেন যার প্রাথমিক খরচ 50,000, মানে বিনিয়োগ 50,000 এবং ভগ্নাবশেষ মূল্য 10,000। উক্ত প্রকল্প থেকে প্রথম থেকে পঞ্চম বছর পর্যন্ত অবচয় ও কর পূর্ব মুনাফা, শব্দটা কি বলছে শিক্ষার্থী বন্ধুরা? অবচয় ও কর পূর্ব মুনাফা। আমরা একটু আগে যে অঙ্কটা সলভ করেছিলাম, এআরআর নির্ণয়ের যে অঙ্কটা আমরা সলভ করেছিলাম, সেটা কিন্তু কি ছিল? কর পরবর্তী মুনাফা, অর্থাৎ সরকারকে ট্যাক্স দেওয়ার পরের মুনাফা। কোনো ঝামেলা নাই, সরকারের ট্যাক্স সরকারকে আমরা সরকারের অংশটা বাদ দিয়েই আমরা বাকি মুনাফা ধরেছি। কোনো ঝামেলা নেই, ম্যানেজমেন্টে কোনো ঝামেলা করবে না। কিন্তু এখানে যে মুনাফাটা দেওয়া আছে অবচয় এবং কর বাদ দেওয়ার আগের মুনাফা। প্রথম বছরে 10,000, দ্বিতীয় বছরে 13,000, তৃতীয় বছরে 15,000, চতুর্থ বছরে 18,000 এবং পঞ্চম বছরে 22,000। করের পরিমাণ হলো 50%, সরকারকে যে ট্যাক্স দিতে হবে, এবং সরলরৈখিক পদ্ধতিতে অবচয়ের পরিমাণ আমাদের বের করতে হবে। অবচয় ধার্য করা হয় বলা আছে। উক্ত প্রকল্পের গড়, যেহেতু এখানে অবচয় যেহেতু শব্দটা আছে, তার মানে অবচয়ের একটা কাহিনী আছে। অবচয়ের সরলরৈখিক পদ্ধতি, সরলরৈখিক পদ্ধতি মানে প্রতি বছর অবচয়ের পরিমাণটা সমান, প্রতি বছরই সমান হয়, স্ট্রেট লাইন সমান। উক্ত প্রকল্পের গড় মুনাফার হার নির্ণয় করো। কোম্পানির ব্যবস্থাপনা কর্তৃক সর্বনিম্ন গড় মুনাফার হার 15% হলে প্রকল্পটি গ্রহণ করা উচিত কিনা। অর্থাৎ এখানে তোমাকে বেঁধে দেওয়া একটা গড় মুনাফার হার দেওয়া আছে 15%, তার মানে এটা স্বাধীন প্রকল্প। আমাদের অ্যান্সার যদি 15%-এর বেশি হয়, আমাদের এআরআর বা গড় মুনাফার হারের মান যদি 15%-এর বেশি হয়, দেন আমরা এই প্রকল্পটা অ্যাকসেপ্ট করব। আর যদি ছোট হয় দেন আমরা রিজেক্ট করব। এটার আগে সবচেয়ে বড় কোশ্চেন হলো অবচয় কর পূর্ব মুনাফা আমরা কিভাবে বের করব। তোমরা একটু কমেন্টসে দ্রুত জানাও, অবচয় কর পূর্ব মুনাফা আমরা কিভাবে বের করবো, একটু দ্রুত জানাও। আমি অঙ্কটা তোমাদেরকে দেখাই দেবো, তোমরা একটু দ্রুত কমেন্টসে আমাকে জানাই দাও যে অবচয় এবং কর পূর্ব মুনাফা থেকে আমরা কর পরবর্তী নিট মুনাফা কিভাবে বের করব। কারণ এই অঙ্ক করতে গিয়ে, অর্থাৎ এআরআর নির্ণয় করার ক্ষেত্রে আমাদের লাগবে কর পরবর্তী মুনাফা। হ্যাঁ, অনেকেই কিন্তু উত্তর দেওয়ার চেষ্টা করতেছো যে স্যার কিভাবে আমরা অবচয় ও কর পূর্ব মুনাফা থেকে কর পরবর্তী মুনাফা বের করবো। হ্যাঁ, অনেকেই আমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছো। রাইট। আমরা যে কাজটা করব, আমরা প্রথমে কি করব? অবচয় বাদ দেব। আমরা প্রথমে কি করব? অবচয় বাদ দেব। দেখো, অবচয় আমরা যদি বাদ দেই, আমরা যদি এখান থেকে অবচয়টা বাদ দিই, তাহলে অবচয় কাটাকাটি যায়। থাকলো কি? থাকলো আমাদের এখানে কর পূর্ব মুনাফা থাকলো, তাই না? কর পূর্ব মুনাফা থাকলো। এই কর পূর্ব মুনাফা থেকে আমরা এখন কি করব? কর বাদ দেব। রাইট, কর পূর্ব মুনাফা থেকে আমরা এখন কি বাদ দেবো? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখতেই পাচ্ছ আমি কিন্তু ধাপে ধাপে লিখে দিচ্ছি যে কিভাবে আমরা অবচয় এবং কর পূর্ব মুনাফা থেকে কর পরবর্তী মুনাফা বের করব। তাহলে আমরা যদি কর বাদ দেই, তাহলে কর যদি আমরা বাদ দেই, তাহলে আমাদের যেটা বের হবে, যেটা আমাদের দরকার, কর পরবর্তী মুনাফা বের হবে, যেটা আমাদের এআরআর নির্ণয় করার ক্ষেত্রে দরকার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো। রাইট, অনেকেই আমাদের সাথে আজকের ক্লাসে জয়েন করেছে এবং অনেকেই বুঝতে পেরেছে। আমি ধাপে ধাপে দেখাইছি। তাহলে বিষয়টা কি দাঁড়াইলো? অবচয় ও কর পূর্ব মুনাফা যদি আমাদের উদ্দীপকে দেওয়া থাকে, সেক্ষেত্রে আমরা প্রথমে বাদ দেবো অবচয়। প্রথমে আমরা কি বাদ দেবো? অবচয়। তাহলে অবচয় কাটাকাটি গেল, থাকলো কি? কর পূর্ব মুনাফা। কর পূর্ব মুনাফা থেকে আমরা বাদ দেবো কর। তাহলে কর কাটাকাটি গেল, এইখানের কর আর এইখানের কর, দুই কর কাটাকাটি গেল, কর কাটাকাটি গেল। তাহলে আমাদের যেটা দরকার কর পরবর্তী মুনাফা, সেটা আমরা পেয়ে যাব। রাইট, তাহলে এখন এই যে অঙ্কটা, অর্থাৎ 667 পৃষ্ঠার যে অঙ্কটা, এই অঙ্কটা অর্থাৎ উদাহরণ 2-এর যে অঙ্কটা, এই অঙ্কটা আমরা পুরোটা আমি করাই দেবো না। আমি জাস্ট কর পরবর্তী মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেই অংশটা আমি তোমাদেরকে জাস্ট একটু দেখাই দেবো এবং বাড়ির কাজ দিয়ে আজকে ইনশাল্লাহ আমরা ক্লাসটা শেষ করার চেষ্টা করব। তাহলে আমাদের কাজ হলো কি? কর পরবর্তী মুনাফা কিভাবে নির্ণয় করতে হয় সেটা এখন নির্ণয় করা শিখব।
কর পরবর্তী মুনাফা নির্ণয় করা আমরা শিখব। এটা নির্ণয় করার জন্য আমাদের যেহেতু বছর আছে 5টা, আমরা এই পাশে 5টা ঘর নেব। এটা হলো প্রথমটা, আমরা বিবরণের ঘর দেব। প্রথমটা হলো আমাদের বিবরণের ঘর। আজান পড়ে গেছে, তোমরা যারা ক্লাস করতেছো কেউ একজন মনে মনে আজানের জবাবটা দিয়ে দাও, তাহলে আমাদের সবার পক্ষ থেকে আজানের জবাব হয়ে যাবে। বছর হলো 5টা, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর। প্রথমটা আমরা লিখতে পারি বিবরণ। তারপর হলো আমাদের বছর আছে, বছর ধরো 5টা, 1, 2, 3, 4, 5। আমরা আচ্ছা, আমাদের সাথে মাত্র একটা প্রশ্ন আসছে, আমি হয়তো খেয়াল করি নাই। মাহমুদুল হাসান মামুন বলছে, স্যার একটা প্রশ্ন, অপচয় এবং কর পূর্ব মুনাফার পার্থক্য কি? অপচয় হলো একটা প্রকল্প ব্যবহারজনিত বা প্রকল্প সময় চলে যাওয়ার কারণে প্রকল্পের যে মূল্য হ্রাস পায়। যেমন তুমি এই যে মোবাইলটা, এই মোবাইলটা তুমি যত ব্যবহার করবে এর মূল্য হ্রাস পাবে, এটা হলো অপচয়। আর কর পূর্ব মুনাফা মানে হলো ওই মুনাফা থেকে সরকারকে কর দেওয়া হয়নি। কর পূর্ব মুনাফা মানে হলো ওই মুনাফা থেকে সরকারকে কর দেওয়া হয়নি, এটাই হলো পার্থক্য। আচ্ছা, যাই হোক, আমরা এখন অঙ্কটা একটু সলভ করি। আমাদের দেওয়া আছে অপচয় ও কর পূর্ব মুনাফা। অপচয় কর পূর্ব মুনাফা প্রথম বছরে 10,000, পরের বছরে 13,000, 15,000, 18,000 এবং 22,000। রাইট। এখন এখান থেকে আমরা কি বাদ দেব? এখান থেকে আমরা প্রথমে বাদ দেব অপচয়। অপচয় প্রথম আমরা বাদ দেব অপচয়। এখন আমাদের কিন্তু এই অঙ্কে অপচয় দেওয়া নাই। আমাদের এই অঙ্কে কি অপচয়টা কিন্তু দেওয়া নাই, তার মানে আমাদের কিন্তু অপচয়টা বের করতে হবে। আমাদের কিন্তু এই অঙ্কে অপচয়টা দেওয়া নাই। যদি অপচয় প্রশ্নে দেওয়া না থাকে, আমাদের অপচয়টা কি করতে হবে? বের করে নিতে হবে। অনেক সময় অপচয় প্রশ্নে দেওয়া থাকতে পারে, যখন অপচয়টা প্রশ্নে দেওয়া থাকবে বেটার। আর যদি অপচয় না থাকে, আমরা অপচয় বের করব। অপচয় কিভাবে বের করব সেই জিনিসটা আমরা একটু দেখি। অপচয় বের করার সিস্টেম হলো প্রকল্পের মূল্য বা প্রাথমিক বিনিয়োগ, প্রকল্পের মূল্য বা প্রাথমিক বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেব এবং প্রকল্পের যে মেয়াদ, সেই মেয়াদ দিয়ে আমরা ভাগ দেব। প্রকল্পের বিনিয়োগ বা প্রকল্পের মূল্য যেটাই হোক বাদ ভগ্নাবশেষ মূল্য, বাদ ভগ্নাবশেষ মূল্য, আর ভাগ হলো বছর। এখন আমাদের এই প্রকল্পের আমরা বিনিয়োগ ছিল আমাদের 50,000 টাকা, আর এখানে আমরা ভগ্নাবশেষ মূল্য আমাদের ছিল 10,000 টাকা, এবং এই প্রকল্পে আমাদের মেয়াদ ছিল 4 বছর। তাহলে প্রকল্পের আমরা বিনিয়োগ করছি বা প্রকল্পের মূল্য আমাদের আছে 50,000 টাকা, এবং এই প্রকল্পে আমাদের ভগ্নাবশেষ মূল্য হলো 10,000 টাকা। একটা জিনিস মনে রাখবা যে আমরা যখন কর পরবর্তী গড় মুনাফা নির্ণয়ের গড় বিনিয়োগ বের করি, যখন আমরা গড় বিনিয়োগ বের করি,
তখন মোট বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ হয়। আমি আবারও বলতেছি, যখন আমরা গড় বিনিয়োগ বের করি তখন মোট বিনিয়োগের সাথে ভগ্নাবশেষ মূল্য যোগ হয়, বাট যখন আমরা অবচয় বের করি তখন বিনিয়োগ থেকে ভগ্নাবশেষ মূল্যটা বাদ হয়। আবারও বলতেছি, গড় বিনিয়োগ যখন বের করি তখন ভগ্নাবশেষ মূল্য যোগ হয়, আর যখন আমরা অবচয় বের করি তখন ভগ্নাবশেষ মূল্য বাদ হয়। তাহলে 40,000কে 4 দিয়ে ভাগ দিলে আমাদের 10,000 টাকা বের হয়। এই 10,000 টাকা হলো আমাদের অবচয়। এখানে আমাদের একটা ভুল করছি, আমাদের প্রকল্পের মেয়াদ হলো 5 বছর, আমরা 4 বছর লিখেছি। তার মানে 40,000কে 5 দিয়ে ভাগ দিলে আমাদের 8,000 হয়। আমাদের প্রকল্পের মেয়াদ কিন্তু দেওয়াই আছে, প্রকল্পের মেয়াদ কত? 5 বছর। তাহলে আমরা 40,000কে 5 দিয়ে ভাগ যদি দিই তাহলে কত হবে? 8,000। তাহলে অবচয় আমরা বাদ দেব, যদি অবচয় বাদ দেই, অবচয় কিন্তু 8,000 সরলরৈখিক মানে প্রতি বছর সমান। 8,000 প্রতি বছরই 8,000 বাদ যাবে, যেহেতু এটা সরলরৈখিক। তাহলে অবচয় করপূর্ব মুনাফা থেকে যদি আমরা অবচয় বাদ দেই তাহলে আমাদের বের হবে শুধুমাত্র করপূর্ব মুনাফা। আমাদের কি বের হলো? করপূর্ব মুনাফা। তাহলে 10,000 থেকে 8,000 গেলে থাকবে 2,000। এখানে কিন্তু শূন্য আসতে পারে, এটার মান কিন্তু প্রথম বছরে শূন্য আসতে পারে, নো প্রবলেম। পরে এইটার মান আসবে 5,000, এইটার মান আসবে, আমার যদি কোথাও ভুল হয় তোমরা কিন্তু একটু বলে দেবা যে স্যার এখানে ভুল হয়েছে। এইটার মান 10,000, এইটার মান হলো 14,000। তাহলে এখন আমরা পাইলাম করপূর্ব মুনাফা। এখন করপূর্ব মুনাফা থেকে আমরা কি বাদ দেবো? কর। তাহলেই আমাদের কর পরবর্তী মুনাফা বের হয়ে যাবে। কর, আমাদের কর আছে কত পার্সেন্ট? 50%। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের উদ্দীপকে দেখো আমাদের কর কত পার্সেন্ট দেওয়া আছে? কর আমাদের কত পার্সেন্ট দেওয়া আছে? কর আমাদের দেওয়া আছে, দেখো বলা আছে 50%। তাহলে 2,000-এর 50% মানে হলো 1,000, এটা বাদ দিলাম। 5,000-এর 50% মানে হলো 2,500। আর অনেকেই আছে যে পার্সেন্ট বের করতে পারে না। পার্সেন্ট বের করার সূত্র হইল, ধরো এই যে 1,000 আছে, 1,000 গুণ 50, পরে তোমার ক্যালকুলেটরে শিফট আছে, শিফট সমান সমান চাপ দেবা। আবারও বলতেছি, অনেকে আছে ক্যালকুলেটর থেকে পার্সেন্ট বের করতে পারে না। সেটার সিস্টেম হলো 1,000 গুণ আমাদের 50% না, 1,000 গুণ 50, ক্যালকুলেটরের উপরে মাথায় দেখবা শিফট আছে, শিফট পরে সমান সমান চাপ দেবা, আমাদের পার্সেন্ট বের হয়ে যাবে, রাইট। তাহলে 7,000-এর 50% হলো 3,500। কোথায় ভুল হলে তোমরা একটু বলে দিও। এটা হলো 5,000, এটা হলো 7,000। তাহলে এই আমরা এখন কর পরবর্তী মুনাফা পেয়ে যাব। এই হলো আমাদের কর পরবর্তী মুনাফা। এই যে আমরা কর পরবর্তী মুনাফা পাইলাম, এটা পাইলাম 1,000, এটা হলো 2,500, এটা হলো 3,500, এটা হলো 5,000, এটা হলো 7,000। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অংশটাই, এই অংশটাই আমাদের আগের প্রশ্নে দেওয়া ছিল। এই প্রশ্নে এই অংশটা দেওয়া ছিল না, আর যার কারণে আমরা এই যে দিল্লি ঘুরে পাকিস্তান, মায়ানমার, পাকিস্তান, ইন্ডিয়া, নেপাল, ভুটান, চীন ঘুরে আমরা এই অংশটা বের করছি। এই অংশটা কেন এত কষ্ট করা লাগলো? এটার কারণ হলো আমাদের প্রশ্নে অবচয় ও কর পূর্ব মুনাফা দেওয়া ছিল। তো আমাদের যেহেতু এআরআর নির্ণয় করব, তাই ধাপে ধাপে এইখান থেকে, এই অংশ থেকে ধাপে 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 আমাদের এই অংশে আসতে হচ্ছে। অর্থাৎ অবচয় ও কর পূর্ব মুনাফা থেকে ধাপে ধাপে কর পরবর্তী মুনাফা আমাদের আসতে হয়েছে। এটা কিন্তু অনেক সময় পরীক্ষায় আসে, তোমরা যদি বোর্ড কোশ্চেন দেখো বুঝতে পারবা। তাহলে এখন তোমরা তো এইটার অ্যান্সার বের করতে পারবা। একটু দ্রুত দেখি কে কে অ্যান্সারটা পেরেছো। আমি এখনই শেষ করে দেবো, আর 2-3 মিনিট সময় নেব, তোমরা অ্যান্সারটা বের করে ফেলো। এইটার এআরআর কত আসে এবং এই প্রকল্প গ্রহণযোগ্য কিনা তোমরা একটু দ্রুত বের করে ফেলো শিক্ষার্থী বন্ধুরা। এআরআর কত আসে এবং এইটা গ্রহণযোগ্য কিনা তোমরা একটু দ্রুত বের করো। আমাদের এআরআর কত আসে? আমাদের এইটার
ARR কত আসে এটা বের করো, এবং তোমাদের সিদ্ধান্তটা কি হবে সেটাও দাও, যে এই প্রকল্প গ্রহণ করবা কি করবা না। একটু দ্রুত সিদ্ধান্ত দাও শিক্ষার্থী বন্ধুরা, আমরা ক্লাসটা এখনই শেষ করব। দ্রুত 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 আমাদের অ্যান্সার কত আসে, আমাদের অ্যান্সার কত আসে, ARR কত আসে, এবং আমাদের সিদ্ধান্তটা কি হবে। এখন আমরা এই প্রকল্পে শুড উই ইনভেস্ট আওয়ার মানি ইন দিস প্রজেক্ট অর জাস্ট রিজেক্ট? প্লিজ গিভ ইউর ইনভেস্টমেন্ট ডিসিশন, রাইট, পুট ডাউন ইউর কমেন্টস ইন দ্য কমেন্ট সেকশন। আন্নি বলেছে 12.67% হয়েছে। আচ্ছা ঠিক আছে, এবং গ্রহণ করা উচিত 12.67% আমাদের অ্যান্সার হয়েছে, 12.67% অ্যান্সার হয়েছে, এবং আমরা এখানে গ্রহণ করব। কেন গ্রহণ করব? কারণ আমাদের যে ব্যবস্থাপক বলেছিল যে আমাদের সর্বনিম্ন গড় মুনাফার হার হলো, আমাদের সর্বনিম্ন গড় মুনাফার হার ছিল 15%, কিন্তু আমাদের যেটা আমরা বের করেছি গড় মুনাফার হার সেটা 67%। তাহলে তো আমাদের উত্তর ভুল হয়েছে, আমাদের তো উত্তর ভুল হয়েছে। আন্নি যেটা আমাদেরকে বলেছে যে এটা গ্রহণ করা উচিত, যেমন হাবিবুল্লাহ হাবিব বলেছে উচিত না, হ্যাঁ আন্নিও উচিত না লিখেছে, সরি আমি ভুল করেছি। তার মানে এই প্রকল্পটা আমাদের গ্রহণ করা উচিত না। কেন আমরা গ্রহণ করব না? কারণ হলো, কেন আমরা গ্রহণ করব না? কারণ হলো আমাদের ম্যানেজমেন্ট বা আমাদের ব্যবস্থাপক সর্বনিম্ন যে গড় মুনাফার হার বলেছিল 15%, সেখান থেকে আমাদের গড় মুনাফার হার কম হয়েছে। যেহেতু এটা স্বাধীন প্রকল্প, তাই আমরা এটা গ্রহণ করব না। শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসটি তোমাদের কেমন লেগেছে একটু কমেন্টসে তোমরা জানাই দাও, একটু কমেন্টসে তোমরা জানাই যাও আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। আমি ক্লাসটা শেষ করব, একটু কমেন্টসে তোমরা জানাই দাও। সাকিবার উত্তর সঠিক, আঞ্জুমান বেগমের উত্তর সঠিক, অনেকের উত্তর সঠিক হয়েছে। রুবেল বলেছো 5 বছর, হ্যাঁ রুবেল, সেখানে আমার একটা ভুল হয়েছিল। অনেকে 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 আমাদের সাথে উত্তর দেওয়ার চেষ্টা করেছে। তোমরা একটু কমেন্টসে জানাই দাও যে আজকের ক্লাসটা তোমাদের কেমন লেগেছে। রাব্বি লিখেছে 12.67% গ্রহণ করা উচিত নয়। রাইট রাব্বি, ইউর অ্যান্সার ইজ রাইট। আচ্ছা, অনেকেই আমাদের সাথে আজকে জয়েন করেছো, যারা যারা আমার আজকে ক্লাসটা শেষ পর্যন্ত ছিলা, থ্যাঙ্কস ফর বিইং উইথ আস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, একটা জিনিস তোমরা মনে রাখবা, আমি প্রায় এই কথাটা বলি, জীবন হলো একটা টেস্ট ম্যাচ, জীবন T20 ম্যাচ না। T20 ম্যাচে উন্মাদনা থাকে, থ্রিলিং কাজ করে, এক্সাইটমেন্ট থাকে, কিন্তু জীবনে কোনো এক্সাইটমেন্ট নিয়ে কাজ করা যাবে না। জীবন চলতে হবে প্যাশনেট হতে হবে এবং প্যাশেন্স নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ ধৈর্য সহকারে আমরা জীবনে আমাদের যত বাধা আসে আমরা মোকাবেলা করার চেষ্টা করব। আমাদের ইন্টারের এই লাইফটা হলো জীবন গঠনের একটা সর্বোত্তম লাইফ। এই লাইফটাকে যদি তুমি ভালো করে গঠন করতে পারো, ভালো করে গড়ে তুলতে পারো, আফটার 10 ইয়ার্স, আফটার 20 ইয়ার্স, 30 ইয়ার্স তোমার জীবনটা সুন্দর হবে। তুমি কি বিলকিস হবে না বিল গেটস হবে, দ্যাটস ডিপেন্ড অন ইউ। তো ভালো থেকো, বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।